হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা এর আগের ক্লাসে দিক কোসাইন ভেক্টর চ্যাপ্টার সলভ করছি। ভেক্টর চ্যাপ্টারের প্রবলেম, ভেক্টর বীজগণিত কমপ্লিট হয়েছে, দুটি ভেক্টরের গুণ। এর আগের ক্লাসে আমরা ভেক্টরের দিক অনুপাত এবং দিক কোসাইন শুরু করেছি। এমসিকিউ বহু বিকল্পধর্মী সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে। আজকের ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত শুরু করব। অতি সংক্ষিপ্ত 1 থেকে শুরু করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করা আছে। ক্লাস 10 এর মাধ্যমিকের সমস্ত ম্যাথের কোশ্চেন 2017 থেকে পরপর সমস্ত কিছু সলভ করা আছে। খুব দ্রুত আমরা ক্লাস 11 এবং 12 এর সিলেবাস কমপ্লিট করে ক্লাস 11 এবং উচ্চ মাধ্যমিকেরও সমস্ত ম্যাথের কোশ্চেন সলভ করব। ওকে, তো শুরু করছি আজকের ক্লাস। দিক কোসাইন এবং দিক অনুপাত প্রশ্নমালা 3 এর অতি সংক্ষিপ্ত 1 থেকে শুরু করছি। অতি সংক্ষিপ্ত 1 এর দাগ দিয়েছি। দেখো, প্রথম কোশ্চেন যেটা আছে, প্রথম প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলির সংজ্ঞা দাও। বলেছে একটি সরলরেখার দিক কোণ সমূহ, একটি 2 নম্বরে আছে, 3টে আছে। একটি সরলরেখার দিক কোসাইন সমূহ, একটি সরলরেখার দিক অনুপাত সমূহ, এই 3টা চেয়েছে। দেখো, তাহলে এই 3টে সংজ্ঞা দিচ্ছি আমরা। 3টে সংজ্ঞা সাধারণত আসে না, তবুও সংজ্ঞাগুলো আমরা বলছি। দেখো, যে এইভাবে হবে যে একটি সরলরেখা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই 3টে অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যদি আলফা বিটা গামা, পরপর এইভাবে কোনো সরলরেখা যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা বিটা গামা কোণ করে থাকে, তাহলে এই যে আলফা বিটা গামা কোণ, এগুলোকে বলা হবে যে কি বলেছে, এটা কি চেয়েছে, একটি সরলরেখা ধনাত্মক দিকের সঙ্গে যে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করছে, এই 3টে কোণকে বলা হবে ওই ভেক্টরের কি বলেছে, সরলরেখার দিক কোণ সমূহ, বা ওই সরলরেখার দিক কোণ সমূহ বলা হবে। ঠিক আছে, ওই সরলরেখার দিক কোণ সমূহ বলা হবে। এবার বলেছে এই সরলরেখার দিক কোসাইন, এই যে দিক কোণ উৎপন্ন করছে একটি সরলরেখা, যে 3টি দিক কোণ আলফা বিটা গামা, এদের কোসাইনের মানকে, অর্থাৎ কস আলফা, কস বিটা, কস গামা, এগুলো হচ্ছে দিক কোসাইন সমূহ। ঠিক আছে, এই যে কস আলফা, কস বিটা, কস গামা, এগুলোকে বলা হচ্ছে দিক কোসাইন সমূহ। এবং এই যে কস আলফা, কস বিটা, কস গামা যদি 3টে সংখ্যা এ বি সি এর সঙ্গে সমানুপাতে থাকে, 3টে সংখ্যা কস আলফাকে আমরা এল, কস বিটাকে এম, কস গামাকে এন দিয়ে প্রকাশ করতে পারি। এই যে এল এম এন যদি 3টি সংখ্যা এ বি সি এর সঙ্গে সমানুপাতে থাকে, তাহলে সেই এ বি সি এই সংখ্যাগুলোকে বলা হবে দিক অনুপাত, দিক অনুপাত সমূহ। ঠিক আছে, এই হলো দিক কোণ সমূহ। খুব ভালোভাবে শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে। দিক কোণ সমূহ, দিক কোসাইন সমূহ এবং দিক অনুপাত সমূহর ব্যাখ্যা। ঠিক আছে, বা কোনটা কাকে বলে। 1 এর দাগের হলো। এবার দেখো, আমরা 2 এর দাগের থেকে শুরু করব। 2 এর দাগে স্টার্ট করব। 1 এর দাগের সংজ্ঞাগুলো বলা হলো। 2 এর দাগে বলেছে, 2 এর দাগে দুটো আছে, 1 এরটা। প্রথমটা কি বলেছে, 1 2 3 কি কোনো সরলরেখার দিক কোসাইন সমূহ হতে পারে? আমরা বলেছিলাম, দেখো মনে আছে নিশ্চয়ই, প্রথম ক্লাসে এল এম এন যদি কোনো সরলরেখার দিক কোসাইন সমূহ হয়, তাহলে মেন কন্ডিশন কি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে 1 2 3 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত হচ্ছে, 1 প্লাস 4 প্লাস 9 14 হচ্ছে, নট ইকুয়াল টু 1। যেহেতু নট ইকুয়াল টু 1, তাহলে 1 2 3 কোনো সরলরেখার দিক কোসাইন সমূহ হতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাখ্যা, এই যে ক্যালকুলেশন করা আছে, দিক কোসাইন সমূহ হতে পারে না। 2 এরটা দেখো, 2 এরটা কি বলেছে, 1 2 3 কি কোনো সরলরেখার দিক অনুপাত সমূহ হতে পারে? হ্যাঁ, সেটা অবশ্যই হতে পারে, দিক অনুপাত সমূহ হতে পারে, এবং দিক অনুপাত সমূহ 1 2 3 হতে পারে। আর কি বলেছে, ব্যাখ্যাটা আমরা করছি, সেটা কিছু বলেনি, কোনো ব্যাখ্যা চাই না, কিভাবে হতে পারে। দেখো, 1 2 3 দিক অনুপাত সমূহ হতে পারে যদি এক্স ওয়াই জেড হয় এটা। এইবার সেক্ষেত্রে তার দিক কোসাইন কত হচ্ছে, দিক কোসাইন হয়ে যাচ্ছে এটা 1 প্লাস 4 প্লাস 9 রুট ওভার 14, তাই তো? তাহলে দিক কোসাইন সমূহ হয়ে যাবে, যদি আমরা রুট শুধু প্লাস মাইনাস নিতে পারি, শুধু যদি প্লাসই নিয়ে থাকি আমরা, তাহলে দিক কোসাইন সমূহ কি কি হচ্ছে এখানে, দিক কোসাইন সমূহ বিভিন্ন মান আসছে। দেখো, তাহলে এইটা দিয়ে ভাগ করে দিতে হয়, যদি ভাগ করলে যে দিক কোসাইনের মান আমরা পেয়ে যাব। ঠিক আছে, যদি ভাগ করলে আমরা দিক কোসাইনের মান পেয়ে যাব, সেক্ষেত্রে দিক কোসাইনের মান চলে আসবে। দেখো, এখানে যদি শুধুমাত্র প্লাসটাই নেই, 1 বাই রুট ওভার অফ 14 আছে, তাই তো, 14, 2 বাই রুট ওভার অফ 14, কমা 3 বাই রুট ওভার অফ 14,
এইটা আসছে। এবার যদি বলি এটা তাহলে এইগুলো 1 2 3 যদি দিক অনুপাত হয়, এই তিনটা হচ্ছে দিক কোসাইন। এটা যদি এল হয়, এটা যদি এম হয়, এটা এন হয়, এলটা স্কোয়ার করলে 1/14, এটা স্কোয়ার করলে 4/14, আর এটা স্কোয়ার করলে 9/14। দেখো 14 লসাগু, 1 + 4 + 9 = 14/14, 1 এসে গেল। ঠিক আছে, তাহলে দিক কোসাইন হয়ে যাচ্ছে। এটা প্লাস মাইনাসও প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা দেখো তাহলে 2 এর দাগের 1 2 হলো। এবার আমরা যাবো 3 এর দাগে। 1 থেকে 7 পর্যন্ত আছে অতি সংক্ষিপ্ত, তারপর সংক্ষিপ্ত কোশ্চেন আছে। সংক্ষিপ্ত 26 পর্যন্ত আছে, দীর্ঘ 8 আছে 3 এর দাগের। অতটাও বড় অনুশীলনী নয়, ভেক্টর খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে আমাদের। তারপর আমরা সরলরেখা এবং প্লেন শুরু করব। 3 এরটা বলেছে দেখো, নিম্নলিখিত বিন্দু সমূহ সংযোজক সরলরেখার দিক কোসাইন সমূহ নির্ণয় করো। 3 এর দাগের 1, 2 - 1 4 একটা সরলরেখা, আর একটা সরলরেখা আছে 0 1 5। ঠিক আছে, তাহলে বিন্দুগুলির সংযোগ সরলরেখার দিক কোসাইন নির্ণয় করতে বলেছে। দিক কোসাইন যদি নির্ণয় করতে বলে, তাহলে দেখো, তাহলে দিক অনুপাত কি হবে? দিক অনুপাত হবে 2 - 0 -1 -1 4 - 5, তাহলে 2 -2 -1। তাহলে দিক কোসাইন কি হবে? তাহলে এই তিনটে রুট করলে 2 স্কোয়ার -2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, তাই তো? তাহলে 4 + 4 + 1, তার মানে 3 দিয়ে ভাগ। তাহলে দিক কোসাইন সমূহ হয়ে যাচ্ছে, দিক কোসাইন সমূহ = এটা 2/+−√9, তার মানে +-3 হয়ে যাচ্ছে, তাই তো? -2/+-3 -1/+-3, তাহলে = হয়ে যাচ্ছে, প্লাসগুলো আমরা একবার নিচ্ছি, 2 এর 3, শুধু প্লাসগুলো নিলে -2 এর 3, প্লাস নিলে -1 এর 3, অথবা মাইনাস যদি নিই -2 এর 3, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, মাইনাস নিলে 2 এর 3 1 এর 3, এই তিনটা অথবা এই তিনটে। দেখো একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে এসছে। ঠিক আছে, এখানে যদি কেউ এইগুলোকে আগে নিতে, এইগুলোকে পরে নিতে, সেই একই অ্যান্সার আসতো। কিন্তু এটা অনুপাত, তো অনুপাতটা আগে পরে এলেও দিক কোসাইনটা একই চলে আসতো, প্লাস মাইনাসে সেই সাপেক্ষে একই অ্যান্সার আসতো। এবার দেখো 2 এর দাগে। দুই থেকে বলছে 4 3 -5, ও আর একটা বিন্দু কি বলেছে, -2 1 -8, -2 1 -8। তাহলে বলছে যে 3 থেকে 2 এর বিন্দুগুলির সংযোগ সরলের দিক কোসাইন চেয়েছে। তাহলে দিক অনুপাত কি হচ্ছে? দিক অনুপাত 4 - -2, 3 - 1 -5 -8 = 6 2 -5 + 8 হয়ে যাচ্ছে 6 2 3, তাই তো? এবার এখানেই বের করো, √6² + 2² + 3² 36 + 4 + 9 √49 = +-7। অতএব দিক কোসাইন সমূহ (6 + +-7, 2 + +-7, 3 + +-7), এইটা আসছে। দেখো ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। তাহলে অর্থাৎ কি কি আসছে?
6/7, 2/7, 3/7 অথবা -6/7, -2/7, -3/7। ঠিক আছে, 6/7, 2/7, 3/7 অথবা -6/7, -2/7, -3/7। এইটা অ্যান্সার আসছে। দেখো প্রসেসটা একদম সহজ প্রসেস। 3 দাগের কমপ্লিট হলো। এবার দেখো আমরা 4 দাগে যাচ্ছি। চারের দাগে দেখো কি বলছে। চারের দাগে কোন সরলরেখার দিক কোণগুলি 120 ডিগ্রি, 145 ডিগ্রি আর 30 ডিগ্রি। তো বক্তব্যটি কি সঠিক? দিক কোণ সরলরেখার দিক কোণগুলি 120 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি। ঠিক আছে, এই বক্তব্যটি দিক কোণগুলি এত হলে তাহলে দিক কোসাইন কত হচ্ছে? দিক কোসাইন সমূহ কত হবে? cos 120, cos 45, cos 30 is equal to cos 120 minus half, cos 45 1/√2, cos 30 √3/2। ঠিক আছে, এইটা আসছে। এবার যদি এই তিনটে দিক কোসাইন সমূহ এল এম এন হয়, l² + m² + n² 1 হতে হবে, তবে আমরা বলবো যদি 1 হয় হ্যাঁ এগুলো দিক কোসাইন হতে পারে, যদি না হয় 1 না হয় দিক কোসাইন হতে পারে না, তার মানে এগুলো দিক কোণও হতে পারে না। ঠিক আছে, এটাই ব্যাখ্যা হবে। অতএব -half² 1/√2² √3/2² is equal to 1/4, 1/2, 3/4। 4 লসাগু 1 + 2 + 3, 6/4 is equal to 3/2। This is not equal to 1, তাই তো? তাহলে এগুলো দিক কোসাইন, এগুলো দিক কোসাইনও হতে পারে না, এগুলো দিক কোণও হতে পারে না। ঠিক আছে, বক্তব্যটি কি সঠিক? তাহলে এটা আমরা ব্যাখ্যা হলো। অতএব 120 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি এগুলি কোন সরলরেখার দিক কোণ সমূহ হতে পারে না। ঠিক আছে, দিক কোণ সমূহ হতে পারে না হলো 4 দাগে। দেখো এবার আমরা 5 দাগে যাব। পাঁচের দাগে দেখো বলছে যে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ দেওয়া আছে তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণের পরিমাপ। এর সূত্র আমরা তাহলে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ যথাক্রমে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ যথাক্রমে কত কত আছে দেখো। দিক কোসাইন সমূহ যথাক্রমে √3/4, -1/4, √3/4, -1/4, -√3/2, -√3/2 এবং -√3/4, 1/4, -√3/2।
ঠিক আছে, তাহলে কি চেয়েছে, এদের মধ্যবর্তী সূক্ষ্মকোণের পরিমাপ। ধরি এদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ, ধরি এদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ থিটা। ঠিক আছে, অতএব cos থিটা ইজ ইকুয়াল টু, এটা মডের মধ্যে √3/4 ইন্টু -√3/4 প্লাস -1/4 ইন্টু 1/4 প্লাস -√3/2 ইন্টু আবারও -√3/2। ঠিক আছে, অতএব cos থিটা এটা গুণ হয়ে মাইনাস, এটা 16 হয়ে যাচ্ছে, 2√3 গুণ হয়ে 3, এটা মাইনাস, এটা 4 4 16, 1 16, এটা মাইনাসে মাইনাসে প্লাস, 2√3 গুণ হয়ে 3, এটা 2 2 4। অতএব cos থিটা ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে 16, এটা -3 -1, 4 4 16, 4 3 4 প্লাস 12, এইটা আসছে। অতএব cos থিটা ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 8/16। তাহলে যেহেতু সূক্ষ্মকোণ চাইছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, cos ইনভার্স হাফ হয়ে যাচ্ছে। অতএব থিটা cos ইনভার্স কত হচ্ছে, cos কত মান হাফ, cos π/3, cos 60 মান হাফ। অতএব থিটা ইজ ইকুয়াল টু π/3, এইটা আসছে। দেখো প্রসেসটা দেখানো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি লিখবে, সরলরেখা দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণের পরিমাপ 60 ডিগ্রি। অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণের পরিমাপ π/3। ঠিক আছে, দেখো হলো 5-এর দাগে। নেক্সট দেখো, এবার আমরা 6-এর দাগে যাব। দাগ, মনে করো ABC বিন্দু তিনটি স্থানাঙ্ক এত 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 দেওয়া আছে। আচ্ছা, তাহলে ABC বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে A, B ও C বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে A, B ও C বিন্দুর স্থানাঙ্ক বলা আছে যথাক্রমে 1 2 3 2 5 -1, 1 2 3 2 5 -1 এবং 1 2 3 2 5 -1 এবং -1 1 2 -1 1 2। ঠিক আছে, তাহলে দেখো দিক অনুপাত আমরা বের করে নিই। দিক অনুপাত থেকে কোণ নির্ণয় করব। BA ও BC সরলরেখা মধ্যবর্তী কোণের মান চেয়েছে, তাহলে BA সরলরেখার দিক অনুপাত। অতএব BA সরলরেখার দিক অনুপাত সমূহ। ঠিক আছে, BA সরলরেখার দিক অনুপাত সমূহ কি হবে, BA, এই যে BA, তাহলে BA সরলরেখা, তাহলে হয়ে যাচ্ছে 1 - 2 2 - 5 3 - এটা মাইনাস আছে, মাইনাস হয় +1 -1 -3 4। ঠিক আছে, আর কি চেয়েছে, BA সরলরেখা আর BC সরলরেখা। BC সরলরেখার দিক অনুপাত সমূহ। BC, এটা C মাইনাস B, 1 -5 2 +1 হয়ে যাচ্ছে -3 -4 3। ঠিক আছে, আচ্ছা, BA ও BC এর মধ্যবর্তী কোণের মান চেয়েছে। BA ও BC মধ্যবর্তী কোণের মান, ধরি BA ও BC এর মধ্যবর্তী কোণ থিটা। ধরি BA ও BC
এর মধ্যবর্তী কোণ থিটা। অতএব cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে, হয়ে যাবে এই যে 1 -1 ইন্টু -3 প্লাস -3 ইন্টু -4 প্লাস 4 ইন্টু 3 বাই রুট ওভার অফ -1 স্কোয়ার -3 স্কোয়ার 4 স্কোয়ার ডট এটা ইন্টু √3 স্কোয়ার -4 স্কোয়ার 3 স্কোয়ার। অতএব cos থিটা ইজ ইকুয়াল টু এটা 3 3 4 12 আবারও 12, এটা রুটের মধ্যে কত আসছে 1 প্লাস 9 প্লাস 16, এটা 3 3 9 প্লাস 16 প্লাস 9, ঠিক আছে এইরকম চলে আসছে। দেখো তাহলে উপরটা একটু মুছছি, দেখো এটা 12 12 24 আর 3 27 আসছে, তাই তো। এরপর যেটা করবে সেটা এখানে লিখছি আমরা, যত ক্যালকুলেশনটা দেখেছো। অতএব cos থিটা ইজ ইকুয়াল টু এটা 27 চলে আসছে, এটা চলে আসছে রুট ওভার অফ 9 রেখে 10 26 ইন্টু রুট ওভার অফ 16 আর 9 25 আর 9 34। অতএব থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 27 বাই √26 √34, ঠিক আছে। এটা গুণ করে নিলে কত আসছে দেখো, এটা হচ্ছে গুণ করলে এইটার থেকে একটা 2 পাচ্ছি, এটার থেকে একটা 2 পাচ্ছি, 17 আর এটা 13 দোকানে 26, 13 পড়ে থাকছে, এটা 17 পড়ে থাকছে, তাহলে 17 ইন্টু 13 কত হয় 3 17 51 ইন্টু 17 একে 17 1 17 5 12 2 থেকে 1 একে 2, তাহলে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 27 বাই 2 রুট ওভার অফ 2 2 1 এইটা আসছে, ঠিক আছে 2 রুট ওভার অফ 2 2 1। অতএব সরলরেখা দুটির কি চেয়েছে, মধ্যবর্তী কোণের মান। মধ্যবর্তী কোণের মান cos ইনভার্স 27 বাই 2 রুট ওভার অফ 2 2 1 এইটা, ঠিক আছে। দেখো 6 দাগের হলো, এবার আমরা 7 দাগে যাব। 7 দাগে 4টা অঙ্ক আছে, প্রসেসটা দেখে নাও। সাতের দাগ, সাতের দাগ বলছে দুটি সরলরেখার দিক অনুপাতগুলো নিচে দেওয়া হলো, তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয় করতে বলেছে। সাতের দাগের এক একটা, তাহলে দুটি সরলরেখার দিক অনুপাতগুলি হলো, দুটি সরলরেখার দিক অনুপাত গুলি হলো কত কত আছে 2 3 6 1 2 2 2 3 6 এবং 1 2 2। ধরি এদের মধ্যবর্তী কোণ থিটা, আমরা ধরে নিচ্ছি এদের মধ্যবর্তী কোণ থিটা বা মধ্যবর্তী সূক্ষ্মকোণ থিটা। তাহলে দিক অনুপাত দেওয়া আছে, অতএব cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে 2 into 1 plus 3 into 2 plus 6 into 2 by root over of 2 square 3 square 6 square dot এটা চলে আসছে 1 square 2 square 2 square। অতএব cos থিটা ইজ ইকুয়াল টু 2 একে 2 3 দুগুণে 6 6 দুগুণে 12, এটা চলে আসছে 4 9, এটা 4 9 6 6 36 রুট ওভার 49, আর এইটা আসছে 1 প্লাস 4 প্লাস 4, তাহলে cos থিটা এটা 12 আর 6 18 আর 2 20, 12 আর 6 18 আর 2 20,
এটা 49টা বাইরে এলে 7, এইটা 9টা বাইরে এলে 3, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 20/21, এইটা আসছে দেখো, কস ইনভার্স 20/21 আসছে। ঠিক আছে, অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান, অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান কস ইনভার্স 20/21। ঠিক আছে, দেখো হলো। নেক্সট দেখো, একইভাবে আমরা সাতের দাগের 2-এরটা করব, প্রত্যেকটা একই রকম। এটা দিক অনুপাত বলা আছে 5 - 12 13, শুধুমাত্র এই জায়গাটা মুছে দিচ্ছি আর এই সূত্রটা মুছবো, আর বাকি সমস্ত কিছু একই থাকবে। ঠিক আছে, এখানে বলছে, এখানে দেওয়া আছে 5 - 12 13, এটা 5 - 12 13 -3 4 5, এটা বলা আছে। ঠিক আছে, মধ্যবর্তী সূক্ষ্মকোণ থিটা ধরেছে, তাহলে এটা হয়ে যাবে 5 ইন্টু -3 প্লাস -12 ইন্টু 4 প্লাস 13 ইন্টু 5 বাই রুট ওভার অফ 5 স্কোয়ার -12 স্কোয়ার 13 স্কোয়ার ডট, এটা -3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, এটা -15 -48 প্লাস 65 রুট ওভার অফ 5 5 25 প্লাস 144 প্লাস 169 9 16 25। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে এই মানটা আসছে দেখো মাইনাস 8 মাঝে 13 3 হাতে 1 4 5 6 প্লাস 65, এটা চলে আসছে কত আসছে 9 আর 4 13 13 আর 5 18 8 হাতে 1 হাতে 1 6 আর 4 10 10 হাতে 12 12 আর 13 3 হাতে 1 1 হাতে 1 2 3 338, আর এইটা আসছে রুট ওভার অফ 16 9 25 25 50, এরকম চলে আসছে দেখো। তাহলে ওপরে 2 চলে আসছে, তাই তো 2 চলে আসছে কস ইনভার্স, এটা 2 বাই এটা 50 মানে 5√2 আর 50 মানে 5√2, আর এইখানে একটা √2 পাচ্ছি 3 3 8 2 দিয়ে হলে 2 1 2 1 13 6 2 12 69, তাহলে 13√2 আর 5√2, তাহলে তাহলে এইটা হয়ে যাচ্ছে 13√2 ইন্টু এইটা হয়ে যাচ্ছে 5√2, তাহলে দুটো √2 গুণ হয়ে 2 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, অতএব থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 2/5 13 65 ইন্টু 2 2 কেটে দিই, অতএব থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 1/65, এইটা আসছে দেখো, থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 1/65। তাহলে এখানে এলো সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ কস ইনভার্স 1/65, অতএব সূক্ষ্মকোণ cos ইনভার্স 1/65। ঠিক আছে, এবার দেখো 3-এর দাগেরটায় যাব। PQR, এটা দেওয়া আছে PQR, অন্য মান আছে।
পি কিউ আর এবং আর কি আছে কিউ মাইনাস আর মাইনাস পি পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর মাইনাস পি মাইনাস কিউ। ঠিক আছে, পি কিউ আর কিউ মাইনাস আর মাইনাস পি মাইনাস কিউ। তাহলে মধ্যবর্তী কোণ থিটা, তাহলে কস থিটা সমান কি হবে পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ বাই রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডট এটা কিউ মাইনাস আর স্কোয়ার আর মাইনাস পি স্কোয়ার পি মাইনাস কিউ স্কোয়ার। এইটা ওপরে গুণফলটা কি আসছে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর, এটা যেমন তেমনই থাকবে স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডট কিউ মাইনাস আর স্কোয়ার আর মাইনাস পি স্কোয়ার পি মাইনাস কিউ স্কোয়ার, পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ আর কেটে যাচ্ছে, তাহলে জিরো হয়ে গেল। এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডট এইটা কিউ মাইনাস আর স্কোয়ার আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ স্কোয়ার, এইটা আসছে। ঠিক আছে, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু এটা জিরো হয়ে যাচ্ছে, অতএব cos থিটা ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে cos পাই বাই টু, তাই তো cos থিটা ইজ ইকুয়াল টু জিরো, cos থিটা ইজ ইকুয়াল টু cos পাই বাই টু, অতএব থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পাই বাই টু। ঠিক আছে, অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ, অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ পাই বাই টু চলে আসছে, সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ পাই বাই টু। ঠিক আছে, এখানে একটু পরিষ্কার করে লিখবে, অতএব cos থিটা ইজ ইকুয়াল টু জিরো, অতএব cos থিটা ইজ ইকুয়াল টু cos পাই বাই টু, অতএব থিটা ইজ ইকুয়াল টু পাই বাই টু, অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ পাই বাই টু। ঠিক আছে, এইটা আসলো। দেখো এবার দেখো অতি সংক্ষিপ্ত লাস্ট কোশ্চেনে যাব, সাথে থাকে 4 সাথে থাকে 4। সব সেমই আছে, দুটি সরলরেখার দিক অনুপাতগুলি এক্ষেত্রে বলা আছে 2 1 মাইনাস 2 2 1 মাইনাস 2 আর বলা আছে 3 মাইনাস 4 5 3 মাইনাস 4 5। ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ আমরা থিটাই ধরছি, তাহলে cos থিটার মান কত হবে 2 ইন্টু 3 প্লাস 1 ইন্টু মাইনাস 4 প্লাস মাইনাস 2 ইন্টু 5 বাই রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 তার স্কোয়ার ডট রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 তার স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে cos থিটা কত হচ্ছে 3 দুগুণে 6 মাইনাস 4 মাইনাস 5 দুগুণে 10, এটা হয়ে যাচ্ছে 2 স্কোয়ার 4 1 প্লাস 4 ডট এটা হয়ে যাচ্ছে 3 স্কোয়ার 9 প্লাস 4 স্কোয়ার 16 প্লাস 25। তাহলে cos থিটা হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে 10 আর 4 14 মাইনাস 8, তাই তো 10 আর 4 14, এটা মাইনাস 8 হয়ে যাচ্ছে। আর এখানে কত হবে 2 1 মাইনাস 2 2 1 মাইনাস 2 আর 3 মাইনাস 4 5, তাই তো 2 1 মাইনাস 2 3 মাইনাস 4 5। এখানে cos এর সূত্র প্রয়োগ করছি আমরা, আচ্ছা এইখানে যেটা হয় এটা মডুলাস হয়, এটা মডুলাসটা নেবে এখান থেকে, তাহলে আমাদের শুধুমাত্র প্লাস 8টা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সাধারণত নর্মাল আমাদের প্লাস এসে থাকে যখন, এটা অতটা আমরা দেখাই না, কিন্তু এটা ফর্মুলাটা হচ্ছে এক্সাক্ট ফর্মুলাটা, এটা মডুলাস। ঠিক আছে, এখান থেকে হয়ে যাচ্ছে রুট ওভার অফ 9 তার মানে 3 ডট
আর এখান থেকে হয়ে যাচ্ছে 16 9 25 25 50 5√2 হয়ে যাচ্ছে, তাই তো? 16 9 25 25 50 5√2 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কত চলে আসছে? cos, যদি √2 দিয়ে কেটে দিই, √2 দিয়ে কেটে দিলে 4√2 পড়ে থাকবে। 4√2 বাই 3 5 15, 15 চলে আসছে। 4√2 বাই 15, নিচে 15 হয়ে যাচ্ছে। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু, অতএব থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? অতএব থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 4√2 বাই 15। ঠিক আছে, এইভাবে আসছে দেখো। অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ, সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ, অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে cos ইনভার্স 4√2 বাই 15। ঠিক আছে, দেখো এই পর্যন্ত হলো। 7 দাগে এটা 4-এর, এটা 4-এর, এটা 4-এরটা হলো। 7 দাগে 4, 7 দাগে 4-এর হলো, দেখো। তাহলে 7 দাগে 4 পর্যন্ত আছে অতি সংক্ষিপ্ত। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত 1 থেকে শুরু করব। ঠিক আছে, প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের ডাউট যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। পরবর্তী ক্লাসে আর চ্যানেলের প্লেলিস্টে তোমরা ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। এছাড়াও তোমরা ভাবে মাধ্যমিকের সলিউশন করা আছে, মাধ্যমিকের 2017 থেকে ম্যাথ কোশ্চেনের সম্পূর্ণ সলিউশন করা আছে। আমরা এরপর সিলেবাস কমপ্লিট করে 11 ও 12 এর ক্লাস 11 এর যেগুলো কোশ্চেন সেগুলো আমরা সলভ করবো ম্যাথের, এবং ক্লাস 12 এর যেগুলো কোশ্চেন ম্যাথের সেগুলো সলভ করবো। ওকে, আজকের ক্লাস এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।